বিজনেসে সফল হতে চাইলে কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো যদি আপনি একজন উদ্যোক্তা হিসেবে করেন, রাইট টাইমে রাইট প্লেসে ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনিও আপনার বিজনেসটাকে একটা সাস্টেনেবল অ্যান্ড প্রফিটেবল বিজনেস বানাতে পারবেন, একটা ব্র্যান্ড বিল্ড করতে পারবেন। ১ নাম্বার থেকে শুরু করে ৯ নাম্বার যে কয়টা আমি স্কিল আপনাকে বলেছি, যে কয়টা কাজের কথা বলেছি, আপনি যদি আসলেই আপনার উদ্যোক্তা জীবন নিয়ে সিরিয়াস থাকেন আর উদ্যোক্তা জীবনে যদি সফল হতে চান, একটা সাস্টেনেবল অ্যান্ড প্রফিটেবল ব্র্যান্ড বিল্ড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ৯ টা স্কিল এক, এক করে অর্জন করে ফেলতে হবে। এবং সবশেষে আমি আপনাকে যদি একটা কাজ করতে বলি যে, "ভাই এত কিছু বলেছেন, সব বাদ দিয়ে আমাকে একটা কাজ করতে বলেন। যে উদ্যোক্তা হিসেবে আমাকে একটা কাজ করলেই হবে, কিংবা একটা কাজ উদ্যোক্তা হিসেবে আমার একটা কাজ করার সুযোগ আছে, সেই কাজটা কি?" সেটা হচ্ছে আসসালামু আলাইকুম। দুনিয়ার সকল উদ্যোক্তাই তার উদ্যোক্তা জীবনেও একজন সফল উদ্যোক্তা হতে চায়। কিংবা যিনি কোনো একটা উদ্যোগ শুরু করতে যাচ্ছেন কিংবা বিজনেস শুরু করবেন বলে ভাবছেন, তিনিও তার বিজনেসে সফল হতে চায়। বিজনেসটাকে একটা ব্র্যান্ড বানাতে চায়। তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার আমার চাওয়ার উপরেই কি আসলে সফলতা নির্ভর করে? অর্থাৎ আপনি একটা বিজনেস শুরু করলেন এবং সেই বিজনেসে সফল হতে চাইলেন, আপনি একজন সফল উদ্যোক্তা হতে চাইলেন। এতেই কি আপনি সফল হয়ে যাবেন? উত্তর অবশ্যই আপনি জানেন, কোনোভাবেই সেটা আপনি হবেন না। কেন? কারণ শুধু উদ্যোক্তা জীবন না কিংবা বিজনেস না, যেকোনো সেক্টরেই যেকোনো কাজেই সফল হতে ওই সেক্টরের কিছু ক্রাইটেরিয়া থাকে, যেগুলো সময়মতো সঠিকভাবে করে যেতে হয়। তবেই ওই সেক্টরে সফল হওয়া যায়। ঠিক তেমনি উদ্যোক্তা জীবনেও অর্থাৎ বিজনেসের ক্ষেত্রেও বিজনেসে সফল হতে চাইলে কিছু ক্রাইটেরিয়া আছে, যেগুলো যদি আপনি একজন উদ্যোক্তা হিসেবে করেন, রাইট টাইমে রাইট প্লেসে ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনিও আপনার বিজনেসটাকে একটা সাস্টেনেবল অ্যান্ড প্রফিটেবল বিজনেস বানাতে পারবেন, একটা ব্র্যান্ড বিল্ড করতে পারবেন। ১ম যে কাজটি সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক থিংকিং অ্যান্ড ফিউচার ওরিয়েন্টেড মাইন্ড সেটআপ করতে হবে আপনাকে। এখন আপনি মাইন্ড সেটআপের কথা শুনে আপনি হয়তো বলতে পারেন কিংবা ভাবতে পারেন, ভাই আপনি এখানে মোটিভেশন দিতে আসছেন। ভাই সরি, আমি আপনাকে কোনো মোটিভেশন দিতে আসি নাই, কারণ আই এম নট এ মোটিভেশনাল স্পিকার। আমি আপনাকে এখানে রিয়ালিটিটা বলতে আসছি। অর্থাৎ আপনি যদি একটু খেয়াল করে দেখেন কিংবা আপনি যদি সফল উদ্যোক্তাদের ব্যাকগ্রাউন্ড কিংবা তাদের লাইফস্টাইলটা, লাইফের পিছনের গল্পগুলো বের করেন, তাদের স্ট্রাগল সময়গুলো হচ্ছে স্টাডি করেন, তাহলে আপনি নিশ্চয়ই এটা পাবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা সফল উদ্যোক্তাই তার উদ্যোক্তা জীবনে ফিউচার প্রেডিক্ট করতে পারে এবং সেই ফিউচার প্রেডিক্ট করে সেই অনুযায়ী কাজ করে, তবেই সে সফল হয়েছে তার উদ্যোক্তা জীবনে। এখন আপনি যদি আপনার উদ্যোক্তা জীবনে সফল হতে চান, তাহলে তো আপনাকেও এই কাজটা করতে হবে। এখন আপনি এই কাজটা যদি করতে চান, তাহলে তো অবশ্যই আপনাকে ফিউচার ওরিয়েন্টেড মাইন্ড সেটআপ করতে হবে। এটা ছাড়া আপনি কিভাবে ফিউচার প্রেডিক্ট করবেন? হাউ ইজ ইট পসিবল? আর আপনি যদি ফিউচার প্রেডিক্ট করতে না পারেন কিংবা আগামী ৫-১০ বছর কিংবা ২০ বছর পরের কথা চিন্তা করতে না পারেন, তাহলে কিভাবে আপনি আপনার বিজনেসে ইনোভেশন নিয়ে আসবেন? কিভাবে আপনি নতুন একটা বেটার সলিউশন নিয়ে আসবেন? কেননা আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কিংবা করতেছেন, একই প্রোডাক্ট নিয়ে মার্কেটে অনেক উদ্যোক্তা আছে, অনেক কম্পিটিটর আছে যারা কিনা কাজ করতেছে। ইভেন এমন অনেক উদ্যোক্তা আছে যাদের কিনা আপনার চেয়ে অনেক গুণ বেশি ইনভেস্টমেন্ট নিয়ে তারা কাজ করতেছে। তো তাদের সাথে আপনি কম্পিট করতেছেন কিংবা ভবিষ্যতে তাদের সাথে আপনি কম্পিট করবেন। তো সেই ক্ষেত্রে তারাও তো এই কাজগুলো করবে। এখন আপনি যদি ফিউচার প্রেডিক্ট করতে না পারেন এবং ফিউচার প্রেডিক্ট করে আপনি যদি সেই অনুযায়ী কাজ করতে না চান কিংবা না করেন, তাহলে কিভাবে আপনি তাদেরকে ফিউচারে গিয়ে কিল করবেন? কিভাবে আপনি আপনার মার্কেটটাকে লিড দিবেন কিভাবে? হাউ ইজ ইট পসিবল? তাই না? এজন্য আপনাকে অবশ্যই ফিউচার ওরিয়েন্টেড মাইন্ড সেটআপ করে ফেলতে হবে ১ম কাজ। এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ১ম এই লং টার্ম ভিশন ডিফাইন করে ফেলবেন একটা। দ্বিতীয়ত হচ্ছে মার্কেট শিফট আগে থেকেই ধরতে পারতে হবে আপনাকে। তৃতীয়ত হচ্ছে আপনাকে রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হতে হবে। এখন এই যে ৩ টা কাজের কথা বললাম, এগুলো আপনি কেবল তখনই করতে পারবেন যখন আপনি ফিউচার ওরিয়েন্টেড মাইন্ড সেটআপ করবেন। আর যখন আপনি ফিউচার ওরিয়েন্টেড মাইন্ড সেটআপ করে ফেলবেন, তখন আপনি আগে থেকেই আউটকাম ইনফ্লুয়েন্স করতে পারবেন, রিস্ক ক্যালকুলেট করতে পারবেন। আর এগুলো যদি আপনি আগে থেকে করতে পারেন, একটু চিন্তা করে দেখুন তো আপনি আপনার উদ্যোক্তা জীবনে কতটুকু বেনিফিট পাবেন, তাই না? এক্সট্রা বেনিফিট আপনি এখানে পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনি আপনার কম্পিটিটরদের তুলনায় একটু কিংবা এক ধাপ এগিয়ে যাবেন। একজন উদ্যোক্তা হিসেবে ২য় যে কাজটা আপনাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে ডিজিটাল লিটারেসি অ্যান্ড টেকনোলজি অ্যাডাপশন। এই কাজটা মাস্ট। কারণ আপনি এই এআই এর যুগে এসে যদি ডিজিটাল লিটারেসি আপনি করতে না পারেন, টেকনোলজিকে যদি আপনি অ্যাডাপ্ট করতে না পারেন,
এআই এর যুগে আপনি অটোমেটিক পিছায় যাবেন। বর্তমানে এআই কতটা ফাস্ট কাজ করে সেগুলো নিশ্চয়ই আপনি শুনেছেন কিংবা জানেন। তো সেই ক্ষেত্রে কিংবা সেই জায়গা থেকে আপনি যদি এখনো এআই যুগে এসে টেকনোলজিকে অ্যাডপ্ট করতে না পারেন কিংবা সেই হ্যাবিটটা, ওই স্কিলটা আপনি আপনার ভিতরে গ্রো করতে না পারেন, তাহলে কিভাবে আপনি এই এআই এর যুগে টিকে থাকবেন? কিভাবে আপনি আপনার কম্পিটিটরদেরকে সাথে লড়াই করবেন? হাউ ইজ ইট পসিবল? কারণ আপনার কম্পিটিটর যারা তারা তো অবশ্যই এই টেকনোলজিগুলা যেগুলা প্রতিনিয়ত আপডেট আসতেছে। কারণ এআই এমন একটা যুগ এখন আসলে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন বলা যায় যে আসলে নতুন, নতুন আপডেট আসতেছে। নতুন, নতুন এআই টুল আসতেছে। যে টুলগুলা মানুষের লাইফটাকে আরো অনেক ইজি করে ফেলতেছে। মানুষের অনেক কঠিন, কঠিন কাজকে অনেক ইজি করে ফেলতেছে। মানুষের অনেক সময় বাঁচাই দিচ্ছে এবং কাজের স্পিড অনেক বাড়ায় দিচ্ছে। এখন এই জায়গাতে আপনি যদি এগুলোতে অ্যাডাপ্ট না করেন কিংবা এই ডিজিটাল লিটারেসি যেটা আমি বলতেছি সেগুলো যদি আপনি করতে না পারেন কিংবা না করেন, আপনার কম্পিটিটর তো ঠিকই করবে। তারা অবশ্যই আপনার থেকে অনেক এগিয়ে যাবে। তারা মার্কেট অবশ্যই দখল করে ফেলবে। তখন আপনি কি করবেন? বসে, বসে চেয়ে থাকা ছাড়া আর কিছুই আপনি করতে পারবেন না। এজন্য অবশ্যই আপনাকে ডিজিটাল লিটারেসি অ্যান্ড টেকনোলজি অ্যাডাপ্ট করতেই হবে। এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে হচ্ছে প্রতিনিয়ত যে সমস্ত এআই টুলস গুলো আছে, যেমন আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনাকে বুঝতে হবে যে উদ্যোক্তার ক্ষেত্রে উদ্যোক্তা হিসেবে কি, কি এআই টুলস আপনাকে ইউজ করতে হবে। সেগুলো খুঁজে বের করে সেগুলো ইউজ করা আপনাকে অবশ্যই শিখে ফেলতে হবে এবং সেগুলো ইউজ করতে হবে প্রতিনিয়ত। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ডাটা অ্যানালিটিক্স করতে পারতে হবে। কারণ এই ডাটার মাধ্যমেই আপনি আসলে বুঝবেন কিংবা সিদ্ধান্ত নিবেন যে ইন ফিউচারে আপনি কোন ইনোভেশন নিয়ে আসবেন কিংবা কিভাবে আপনি কাজ করবেন, কখন কি করবেন না করবেন সেগুলো আপনাকে এই ডাটাই বলে দিবে। এইজন্য আপনি যদি ডাটা এনালাইসিস করতে না পারেন তাহলে কিভাবে আপনি এটা করবেন? তাই না? এইজন্য অবশ্যই আপনাকে এটা শিখে ফেলতে হবে কিংবা করতে পারতে হবে একজন উদ্যোক্তা হিসেবে। তারপর অটোমেশন এবং সিআরএম সিস্টেম এই বিষয়গুলো কিভাবে কাজ করে, হ্যাঁ? এগুলো কিভাবে ম্যানেজ করে এই বিষয়গুলো আপনি শিখে ফেলবেন। এই বিষয়গুলোতে আপনি দক্ষতা অর্জন করে ফেলবেন। কেননা একজন ছোট উদ্যোক্তা হিসেবে শুরুতে আপনি নিজেই এই সবগুলা কাজ একা করতে হবে। পরবর্তীতে হয়তো আপনার যখন একটা বিজনেসটা একটু প্রফিটেবল হবে কিংবা সাস্টেইনেবল হবে, তখন হয়তো আপনি টিম হায়ার করতে পারবেন। মান্থলি বেসিসে আপনি হচ্ছে একটা টিম বানিয়ে আপনার অফিস সেটআপ করে সমস্ত কাজ করতে পারবেন। কিন্তু শুরুতে আপনার ওই পরিমাণ ইনভেস্টমেন্ট থাকবে না কিংবা অল্প ইনভেস্টমেন্ট। ওই অল্প ইনভেস্টমেন্টে যদি আপনি মানে একটা বিশাল বড় টিম বানাইতে চান, তাহলে তো টিমের পিছনে আপনার সকল খরচ চলে যাবে, সকল ইনভেস্টমেন্ট চলে যাবে। বাকি যে কাজগুলো করতে হবে সেগুলো আপনি করবেন কিভাবে? তাই না? এজন্য শুরুতে হয়তো আপনাকে একাই করা লাগতে পারে সমস্ত কাজ। এখন আপনি যদি সমস্ত কাজ আপনাকে একা করতে হয়, তখন আপনি এগুলো কিভাবে করবেন? যদি এগুলো না শেখেন, এগুলো না বুঝেন, এগুলা যদি আপনি স্টাডি না করেন, কিভাবে করবেন? করতে তো পারবেন না, তাই না? এজন্য অবশ্যই যে ২ টা স্কিলের কথা বললাম এই পর্যন্ত, এই ২ টা অবশ্যই আপনি শিখে ফেলবেন। ৩য় যে কাজটা আপনাকে একজন উদ্যোক্তা হিসেবে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট। এক কথায় শর্টলি যদি বলি ম্যানেজমেন্ট স্কিল। কেননা একজন উদ্যোক্তাকে প্রতিনিয়ত অনেক কিছু ম্যানেজ করতে হয়। আপনাকে টিম ম্যানেজ করতে হবে, আপনাকে লজিস্টিক দেখতে হবে, আপনি প্রোডাকশন দেখতে হবে, আপনি আবার ওই মানে মার্কেটিং সেক্টরটাও দেখতে হবে। আপনি হচ্ছে এই যে কি বলে ডেলিভারি এই সমস্ত বিষয়গুলো আপনাকে অবশ্যই কিন্তু পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। আপনি এগুলো ম্যানেজ করতে হবে। এখন আপনি তো তখন মানে কেবলই তখনই এগুলো করতে পারবেন যখন হচ্ছে আপনি এই ফাইন্যান্স অ্যান্ড হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্টের যে স্কিলটা সেটা আপনি অর্জন করবেন। এক্ষেত্রে ফাইন্যান্সের যে বিষয়টা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি যদি ফাইন্যান্সিয়াল বিষয়ে যদি আপনি আসলে দুর্বল হন কিংবা এই হিসাব কিতাবের বিষয়ে যদি আপনি আসলে একটু অনীহা কাজ করে, তাহলে কিন্তু আপনি আপনার বিজনেসের ক্যাশ ফ্লোটা ঠিক রাখতে পারবেন না। আর বিজনেসের ক্যাশ ফ্লো যদি ঠিক না থাকে তাহলে ওই বিজনেসই ঠিক থাকবে না। বিজনেস বন্ধ হয়ে যাবে। এটা 101% সিওর। এজন্য অবশ্যই আপনাকে ফাইন্যান্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট অবশ্যই শিখতে হবে। এক্ষেত্রে আপনাকে যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে ইউনিট ইকোনমিক্স শিখে ফেলতে হবে। এটা কিভাবে কাজ করে, হ্যাঁ? তারপর হচ্ছে ক্যাশ ফ্লো এটা কিভাবে কি করতে হয় না করতে হয় সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপেন্স এগুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে এবং সর্বশেষ যেটা 101% আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট।
কেননা উদ্যোক্তা জীবনটা একটা রিস্কের কাজ। এটা আপনি খুব ভালো করেই জানেন। কারণ বিজনেস মানেই রিস্ক। এটা আপনি অবশ্যই শুনেছেন, তাই না? তো সেই জায়গা থেকে আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট করতে না পারেন, এই দক্ষতাটা যদি আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনার মধ্যে না থাকে, কিভাবে আপনি আপনার উদ্যোগে কিংবা আপনার বিজনেসে প্রতিনিয়ত যে রিস্কগুলো সামনে আসবে, সেগুলোকে ম্যানেজ করবেন? হাউ ইজ ইট পসিবল? এজন্য এই পর্যন্ত যে কয়টা স্কিলের কথা বললাম, যে কয়টা কাজের কথা বললাম, আপনি যদি আসলেই আপনার উদ্যোক্তা জীবনে সফল একজন উদ্যোক্তা হতে চান, আপনার বিজনেসটাকে প্রফিটেবল করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এগুলো বুঝতে হবে, জানতে হবে এবং শিখে ফেলতে হবে। যদি এখনো না শিখে থাকেন তাহলে তো ভালো। আর যদি এখনো না শিখে থাকেন তাহলে অবশ্যই এগুলো দ্রুত শিখে ফেলেন। ৪ নাম্বার যে কাজটা আপনাকে অবশ্যই করতে হবে, যে স্কিলটা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে, সেটা হচ্ছে ইফেক্টিভ মাল্টি চ্যানেল কমিউনিকেশন। মোস্ট ইম্পোর্টেন্ট একটা স্কিল ব্রাদার। কারণ আপনি একজন উদ্যোক্তা হিসেবে বিভিন্ন সময় হয়তো আপনাকে ইনভেস্টমেন্ট মানে ফান্ড রাইজিং করা লাগতে পারে, কিংবা এছাড়া আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এবং শুধু তাই না, আপনার যে টিম আছে সেই টিমের সাথে কমিউনিকেট করতে হবে, আপনার যেই কাস্টমার আসে তাদের সাথে আপনাকে কমিউনিকেট করতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে। তো আপনি যদি এই যে মাল্টি চ্যানেল কমিউনিকেশন স্কিলটা যদি করতে না পারেন, অর্জন করতে না পারেন কিংবা অর্জন না করেন, তাহলে আপনি কিভাবে তাদেরকে কনভিন্স করবেন? আর একজন উদ্যোক্তা হিসেবে আপনাকে প্রতিনিয়ত লিডারশিপের কাজ করতে হবে। আপনি আপনার যে টিম বিল্ড করবেন, এখনো তো আপনার টিম নাই, কিন্তু ইন ফিউচার তো অবশ্যই আপনার একটা টিম হবে। যদি আপনার উদ্যোক্তা নিয়ে মানে উদ্যোক্তা জীবন নিয়ে যদি আপনার কোনো বড় কোনো স্বপ্ন থাকে, আপনি আপনার সেই স্বপ্নটা যদি বাস্তবায়ন করতে পারেন, তখন তো অবশ্যই আপনি টিম হায়ার করতে হবে, তাই না? কারণ একা তো আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন না চাইলেই। আপনি যখন টিম হায়ার করবেন তখন তাদেরকে আপনি লিড দিতে হবে, তাদেরকে ম্যানেজ করতে হবে, তাদেরকে সমস্ত কিছু বুঝাই দিতে হবে এবং তাদের কাছ থেকে আবার কাজগুলো আদায় করে নিতে হবে। আর এটা করবেন কিভাবে? এই যে কমিউনিকেশন স্কিলের মাধ্যমে। আর এইটা আপনি এখন হয়তো ভাবতেছেন আমি তো কথা বলতে পারি। ভাই, কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে আপনি শুধুমাত্র কথা বলতে পারা না। কিভাবে কোন কথাটা কখন বলবেন, হ্যাঁ, সেটা মানেটাই হচ্ছে কমিউনিকেশন স্কিল। তো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে শিখে ফেলতে হবে। একটা কথা মনে রাখবেন, কমিউনিকেশন মানে হচ্ছে ব্র্যান্ড পজিশনিং। কমিউনিকেশন মানে হচ্ছে ডিজিটাল মেসেজিং। কমিউনিকেশন মানে হচ্ছে ক্রস কালচার আন্ডারস্ট্যান্ডিং। কমিউনিকেশন মানে হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। ইয়েস, মোস্ট ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট, অ্যাক্টিভ লার্নিং। আপনি একজন উদ্যোক্তা হিসেবে আপনার উদ্যোক্তা জীবনে প্রতিনিয়ত একজন অ্যাক্টিভ লার্নার হিসেবে কাজ করতে হবে। প্রতিনিয়ত আপনি একজন অ্যাক্টিভ লার্নার হতে হবে। উদ্যোক্তা জীবনে ৫ নাম্বার যে স্কিলটা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি ইন মার্কেট চেঞ্জিং। ইয়াস, প্রতিনিয়ত মার্কেটে বিভিন্ন পরিবর্তন আসে। আর বর্তমানে এআই যুগে কত কিছু যে পরিবর্তন হয়ে যায় নিমেষের মধ্যে, সেটা আপনি আমার কল্পনারও বাহিরে। আমি হয়তো চিন্তাও করতে পারতেছি না আগামীকালকে কি হবে। এখন বর্তমান এআই এর যুগে এমন একটা যুগ, তাই না? তো এইজন্য এই যে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে চেঞ্জেস আসতেছে। যেমন শুধু তাই না, মার্কেটে যে চেঞ্জ হবে বিষয়টা এমন না। আপনার যে কাস্টমার আছে ওই কাস্টমারের বিহেভিয়ার চেঞ্জ হবে। তাদের থিংকিং, তাদের ইকোনমিক্স লেভেল সমস্ত কিছু চেঞ্জ আসতে পারে। তো এই যে চেঞ্জিংটা, এই চেঞ্জের সাথে যদি আপনি অ্যাডাপ্ট করতে না পারেন, হ্যাঁ, তাহলে আপনি কিভাবে আসলে আ এই মার্কেটে টিকে থাকবেন? এটা তো কোনোভাবেই সম্ভব না, তাই না? এজন্য অবশ্যই আপনাকে এই স্কিলটা অর্জন করে ফেলতে হবে। তারপর হচ্ছে আপনাকে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে হবে। ইয়েস, ইমোশনাল ইন্টেলিজেন্স। কেন? কারণ আপনি উদ্যোক্তা হিসেবে প্রতিনিয়ত শুরু থেকেই তো কনভিন্স করতে হবে কাদেরকে? কাস্টমারদেরকে। তাদের সাথে আপনি কথা বলতে হবে। তাদেরকে কনভিন্স করতে হবে। এখন এই ক্ষেত্রে আবার দেখা যাবে যে আ উদ্যোক্তা জীবনে আসলে মানে আপ অ্যান্ড ডাউনস তো অবশ্যই আছে। তো এই যে আপ অ্যান্ড ডাউনস এর সময় আপনি যদি আপনার নিজের ইমোশনকে যদি কন্ট্রোল করতে না পারেন, আর তখন কি হবে জানেন? তখন যেটা হবে, আপনি ইমোশনাল উপর বেস করে ইমোশনাল একটা ডিসিশন নিবেন। আর একটা বিজনেসের জন্য ইমোশনাল ডিসিশন মানে হচ্ছে খুব বড় একটা রিস্কের কাজ। বুঝতে পারছেন? আপনাকে কোনোভাবেই বিজনেসের ক্ষেত্রে ইমোশনাল ডিসিশন নেয়া যাবে না। বিজনেসের ক্ষেত্রে যেই ডিসিশনটা আপনাকে নিতে হবে সেটা হচ্ছে ডাটা ড্রিভেন ডিসিশন। আর ডাটা ড্রিভেন ডিসিশন আপনি তখনই কেবল নিতে পারবেন যখন আপনি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে পারবেন। এখন এটার জন্য এই ইমোশনাল ইন্টেলিজেন্স যে স্কিলটা আছে, এই স্কিলটা অবশ্যই আপনাকে অর্জন করে ফেলতে হবে। আর যখন আপনি এই ইমোশনাল ইন্টেলিজেন্স স্কিলটা বা এই দক্ষতাটা আপনি নিজের মধ্যে গ্রো করে ফেলতে পারবেন, তখন কাস্টমারের সাথে আপনার রিলেশনশিপের বন্ডিংটাও আরো অনেক বেশি স্ট্রং হবে। আর আপনি একজন উদ্যোক্তা হিসেবে কাস্টমারের সাথে আপনার বন্ডিং যত ভালো হবে, রিলেশনশিপ যত ভালো হবে, আপনার প্রফিট কিন্তু তত ভালো হবে। কেননা ওই কাস্টমারের সাথে রিলেশনশিপ
প্রফিটটাই আপনাকে আসলে প্রফিট বের করে নিয়ে আসবে। বুঝতে পারছেন? কেননা আপনি অ্যাডভার্টাইজিং করে হয়তো কাস্টমার কাছ থেকে একবার একটা প্রফিট নিয়ে আসতে পারবেন। অর্থাৎ একটা প্রোডাক্ট একবার বিক্রি করতে পারবেন। কিন্তু লং টার্মে কাস্টমারের যে লাইফ সাইকেল আছে কিংবা লাইফ টাইম ভ্যালু আছে সেটা আপনি বেশি বের করে নিয়ে আসতে পারবেন তখনই যখন আপনি ওই কাস্টমারের সাথে একটা লং টার্ম স্ট্রং রিলেশনশিপ বিল্ড করতে পারবেন। তো সেটা করার জন্য আপনাকে এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে হবে। তাই না? তো এজন্য অবশ্যই আপনি এই স্কিলটা অর্জন করে ফেলবেন। ৭ নাম্বার যে স্কিলটা আপনাকে অবশ্যই একজন উদ্যোক্তা হিসেবে অর্জন করতে হবে সেটা হচ্ছে ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভ থিংকিং। মোস্ট ইম্পোর্টেন্ট একটা স্কিল। এখানে ইনোভেশন মানে শুধুমাত্র যে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসবেন, নতুন ধরনের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে এই দুনিয়াতে আর কেউ করে না বিষয়টা কিন্তু এমন না। ইনোভেশন মানে হচ্ছে মার্কেটিং এর মধ্যে আপনি হচ্ছে নতুন একটা ইনোভেশন নিয়ে আসতে পারেন। বিজনেস মডেলে একটা ইনোভেশন নিয়ে আসতে পারেন। নতুন কিছু নিয়ে আসতে পারেন। আপনার বিজনেস ডিস্ট্রিবিউশনের মধ্যে নতুনত্ব কিছু একটা নিয়ে আসতে পারেন। অফার স্ট্রাকচারের মধ্যে নতুনত্ব কিছু একটা নিয়ে আসতে পারেন। এই সমস্ত কিছুতে আসলে ইনোভেশন আছে। শুধুমাত্র প্রোডাক্টেই যে বিষয়টা কিন্তু এমন না। তো এই যে তথ্যগুলো বললাম এগুলোর মাধ্যমে আপনি যখন এই ইনোভেশন যে এবং ক্রিয়েটিভ যে থিংকিং স্কিলটা আছে এটা যখন আপনি অর্জন করবেন, এটা নিয়ে যখন আপনি প্রতিনিয়ত কাজ করবেন তখন দেখবেন যে এই যে কয়টা পয়েন্ট আমি বলেছি এগুলো নিয়ে আপনি আপনার বিজনেসে কাজ করতে পারবেন। এইগুলো নিয়ে যদি চিন্তা না করেন, এই ক্রিয়েটিভ থিংকিং যে স্কিলটা এইটা নিয়ে যদি আপনি প্রতিনিয়ত কাজ না করেন, ইনোভেশন নিয়ে যদি আপনি প্রতিনিয়ত চিন্তা না করেন, তাহলে আপনি যে কয়টা পয়েন্ট আমি বলেছি সেগুলো নিয়ে আপনি কাজ করবেন কিভাবে? ওই চিন্তাটাতে আপনার মাথায় আসবে না, তাই না? এইজন্য অবশ্যই আপনি এই স্কিলটা নিয়ে কাজ করে ফেলবেন। উদ্যোক্তা হিসেবে ৮ নাম্বার যে স্কিলটা আপনাকে অর্জন করতে হবে সেটা হচ্ছে কাস্টমার সেন্ট্রিক থিংকিং। ইয়েস, আপনি আপনার জায়গা থেকে আপনার বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে হবে না। আপনাকে যেকোনো কিছুতেই সবসময় যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতে হবে। কাস্টমারের জায়গা থেকে দাঁড়িয়ে আপনি সবকিছু দেখতে পারতে হবে। আপনার বিজনেসটাকে, আপনার প্রোডাক্টটাকে, আপনার টিমকে, আপনার কাজের সিস্টেমকে এই সমস্ত কিছুকে দেখতে পারতে হবে। তাহলেই কেবল আপনি তাদের যে সাইকোলজি সেই সাইকোলজি বুঝতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে কাস্টমারের পেইন বুঝতে হবে, কাস্টমারের ইমোশন বুঝতে হবে, কাস্টমারের লজিক বুঝতে হবে, কাস্টমারের ফিডব্যাক এবং তাদের একটা এক্সপেরিয়েন্স ডিজাইন করতে পারতে হবে। এগুলো তখনই কেবল করতে পারবেন যখন আপনি কাস্টমার সাইকোলজি বুঝবেন। আর সাইকোলজি আপনি তখনই বুঝবেন যখন কাস্টমারের জায়গা থেকে কাস্টমার সেন্ট্রিক থিংকিং আপনি করতে পারবেন। এটাও কিন্তু একটা উদ্যোক্তার জন্য অনেক বড় একটা স্কিল, খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। তো এই স্কিলটা আপনি আপনার জায়গা থেকে অবশ্যই অর্জন করে ফেলবেন। কেননা এই স্কিলটাকে কাজে লাগিয়ে আপনি আপনার বিজনেসে নতুন ইনোভেশন নিয়ে আসতে পারবেন। মার্কেটিং থেকে শুরু করে প্রোডাক্ট, হ্যাঁ? সমস্ত কিছুতেই আপনি হচ্ছে নতুনত্ব নিয়ে আসতে পারবেন। আর আপনি আপনার বিজনেসে যত বেশি নতুনত্ব নিয়ে আসতে পারবেন, আপনি কিন্তু অটোমেটিক আপনার যে কম্পিটিটর আছে তাদের থেকে এক ধাপ এগিয়ে যাবেন। তাই না? তো সেই যে এক ধাপ এগিয়ে যাওয়ার যে একটা অ্যাডভান্টেজ আছে, সেই অ্যাডভান্টেজটা তো আপনি পাবেন। তো আপনি যদি সেই অ্যাডভান্টেজটা পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে বললাম, সেটা করে ফেলতে হবে একজন উদ্যোক্তা হিসেবে, তাই না? ৯ নাম্বার যে স্কিলটা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে, সাস্টেইনেবল অ্যান্ড ইথিক্যাল বিজনেস প্র্যাকটিস। এই ক্ষেত্রে আপনাকে যে কয়টা কাজ করতে হবে সেগুলো হচ্ছে ইথিক্যাল সোর্সিং, ট্রান্সপারেন্ট কমিউনিকেশন, সোশিয়াল ইমপ্যাক্ট। এগুলো আপনাকে বুঝতে হবে। যখন আপনি এগুলো বুঝবেন, তখন দেখবেন যে আপনি ব্র্যান্ড বিল্ডিং এর জন্য কাজ করতে পারবেন। কারণ একটা ব্র্যান্ড তখনই বিল্ড হয় যখন শুধুমাত্র তার বিজনেসের প্রফিটের কথা চিন্তা না করে, সমাজের কথা চিন্তা করে, কাস্টমারের বেনিফিটের কথা চিন্তা করে, কাস্টমারের লাইফের ভ্যালু এডিশন এর কথা চিন্তা করে। আর আপনি তখন এই কাজগুলো তখনই করতে পারবেন যখন হচ্ছে এই যে ৯ নাম্বার যে স্কিলটার কথা বললাম, সেটা আপনি হচ্ছে অর্জন করতে পারবেন। তো এইজন্য ১ নাম্বার থেকে শুরু করে ৯ নাম্বার যে কয়টা আমি স্কিল আপনাকে বলেছি, যে কয়টা কাজের কথা বলেছি, আপনি যদি আসলেই আপনার উদ্যোক্তা জীবন নিয়ে সিরিয়াস থাকেন, আর উদ্যোক্তা জীবনে যদি সফল হতে চান, একটা সাস্টেইনেবল অ্যান্ড প্রফিটেবল ব্র্যান্ড বিল্ড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ৯ টা স্কিল এক করে অর্জন করে ফেলতে হবে। এবং সবশেষে আমি আপনাকে যদি একটা কাজ করতে বলি যে, "ভাই এত কিছু বলেছেন, সব বাদ দিয়ে আমাকে একটা কাজ করতে বলেন। যে উদ্যোক্তা হিসেবে আমাকে একটা কাজ করলেই হবে কিংবা একটা কাজ উদ্যোক্তা হিসেবে আমার একটা কাজ করার সুযোগ আছে, সেই কাজটা কি? সেটা হচ্ছে প্রবলেম সলভিং। ইয়েস, প্রবলেম সলভ করতে পারতে হবে।
প্রবলেম সলভিং যে স্কিলটা এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্কিল। কেননা আপনি একজন উদ্যোক্তা হিসেবে প্রতিনিয়ত আপনার বিজনেসে বিভিন্ন ধরনের প্রবলেম আসবে। সেই প্রবলেমগুলো আপনাকে সলভ করতে পারতে হবে। প্রথমত আপনি আপনার কাস্টমারের বিভিন্ন প্রবলেম সলভ করবেন। কেননা ওই কাস্টমারের প্রবলেমের উপর বেস করেই কিন্তু আপনি আপনার বিজনেসটা দাঁড় করাইছেন। তাই না? শুধু আপনি না, প্রত্যেকটা উদ্যোক্তা আসলে একটা প্রবলেমের উপর বেস করে কিন্তু প্রোডাক্ট ডিজাইন করে, প্রোডাক্ট ডেভেলপ করে এবং তার বিজনেসটাকে দাঁড় করায়। তো এই জন্য শুরুতেই যে কাজটা এবং প্রথম মানে ফার্স্ট যে প্রায়োরিটি সেটা হচ্ছে কাস্টমারের যে প্রবলেমগুলো আছে এক এক করে লিস্ট করে ফেলেন। সেই প্রবলেমগুলো আপনাকে প্রতিনিয়ত সলভ করে যেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার বিজনেসের ইন্টারনাল অনেক সমস্যা ফেস করবেন প্রতিনিয়ত। ইভেন এমন এমন সমস্যা আসবে যেগুলো হয়তো আপনি এখন কল্পনাও করতে পারতেছেন না। তো এই জন্য আপনাকে একজন উদ্যোক্তা হিসেবে প্রবলেম সলভিং যে স্কিলটা সেটা আপনাকে অবশ্যই অর্জন করে ফেলতে হবে। কেননা প্রতিনিয়ত আপনার বিজনেসে প্রবলেম আসবে। সেই প্রবলেমগুলো আপনাকে একজন উদ্যোক্তা হিসেবে সলভ করতে হবে। আর উদ্যোক্তা হিসেবে আপনি সেই প্রবলেমগুলো যত ইফেক্টিভলি, যত দ্রুত, যত রাইট টাইমে, রাইট ওয়েতে সলভ করতে পারবেন, আপনি তত দ্রুত, তত বড় সফল উদ্যোক্তা হতে পারবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত চান কিনা সেটাও কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।